সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। জনগণ ডিসেম্বরে সংসদ নির্বাচন দেখতে পাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে লাগুক। আলোচনা যখন জাতীয় নির্বাচন নিয়ে ঘুরপাক খাচ্ছে, তখন অনেকেই শেখ হাসিনার আমলের নির্বাচনকে বৈধতা দিয়ে পদে বসতে মরিয়া। এমন প্রেক্ষাপটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনার আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। সামগ্রিক বিষয় নিয়ে রাজনীতির মাঠের স্পষ্ট এক জটের সৃষ্টি হয়েছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় জট খুলবে কবে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, সহদপ্তর সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব নেতাদের, ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। তারিখ দিলে স্থিতিশীলতা ফেরার আশা, জুনের আগেই হবে জানালেন প্রেস সচিব। আগামী ডিসেম্বরে নির্বাচন চান তারেক রহমান, বললেন এই সরকার জবাবদিহিমূলক নয়। আন্দোলন শুরু করলে 24 ঘন্টাও টিকবে না সরকার, হুঁশিয়ারি গয়েশ্বরের। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত, জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা এনসিপির। এবং অধ্যাদেশ প্রত্যাহার দাবিতে সচিবালয়ে কর্মীদের বিক্ষোভ, সংশোধনের আগে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ কার্যকর হবে না, বিজ্ঞপ্তির পর কর্মবিরতি প্রত্যাহার। আমরা আলোচনায় আসি। প্রথমে মনিরা, আপনাকে শুরু করি। আজকে বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তিনি দাবি বলেছেন যে ডিসেম্বরে আসলে নির্বাচন হবে, এমন একটি প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। এইটির সঙ্গে আপনাদের কোনো দ্বিমত আছে কিনা, একমত আছে কিনা, বা আপনারা আসলে নিজেদের এখন অবস্থান কি? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, আর আমার সহ আলোচক ভাইকে শুভেচ্ছা। দেখুন, এই আজকে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, মানে একদমই ডিসেম্বর ক্রস করা যাবে না এমন একটা কথা আর কি। তো সেই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে এনসিপি এটা মনে করে না, এবং এটা আসলে আমরা যেটা বলছি যে নির্বাচন এর সময় প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জুন, এবং উনি যখন থেকে আসলে এই কথাটা বলছেন তার মধ্যে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যে, বা কোনো আস্থাহীনতা তৈরি হয়নি, বা এমন কোনো ঘটনা ঘটেনি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে না, বা এই ধরনের এই প্রক্রিয়া থেকে সরে যাচ্ছে, বা এই ধরনের কোনো আশঙ্কা যেহেতু নেই, সেক্ষেত্রে আমরা এটার সাথেই একমত। এবং দেখেন, বারবারই আমরা শুনছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের একটা রোড ম্যাপ। তো আসলে নির্বাচনের আমরা রোড ম্যাপ চাচ্ছি নাকি ডেডলাইন চাচ্ছি, এটা হচ্ছে একটা এখন প্রশ্নের বিষয়। কারণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, ডিসেম্বর ক্রস করা যাবে না, এই কথাগুলো কিন্তু একটা ডেডলাইন বলে যে নট মোর দ্যান দ্যাট। কিন্তু এখানে যেভাবে করে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে, এবং ওনার প্রেস সচিবও গতকালকে একই কথা বলেছেন, আজকেও একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময়ে নির্বাচন হবে। সুতরাং এই ক্ষেত্রে শুধুমাত্র নির্বাচন না, আমরা যেটা বলছি যে আমাদের গতকালকে আসলে যারা আমাদের পক্ষ থেকে আমাদের আহ্বায়কের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যে গেছে, সেখানে কিন্তু 5টি দাবির কথা বলা হয়েছে বা আলোচনার কথা বলা হয়েছে। সেটা হচ্ছে প্রথমত শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন এবং তাদের আসলে মাসিক যে ভাতা, সেই বিষয়টি আলোচনায় এসেছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো, সেগুলোকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণার কথা বলা হয়েছে। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের এই প্রক্রিয়ার মধ্যে আমরা কিন্তু বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র এটি কার্যকর করা, এবং এটি কিন্তু 30 কার্য দিবসের মধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আমি একটা বিষয় স্পষ্ট চাচ্ছি যে একদিকে দেখা যাচ্ছে যে সেনা প্রধান তিনি বক্তব্য দিচ্ছেন 1 জানুয়ারি থেকে নতুন একটি সরকার তিনি দেখতে চান, আর অপরদিকে দেশের সবথেকে বৃহৎ দল
বিএনপির চেয়ারপারসন বা চেয়ারম্যান তিনি এটি বলছেন, তারেক রহমান। এই ক্ষেত্রে কি আসলে তাদের বক্তব্যে এক ধরনের সামঞ্জস্য আছে, আপনাদের সবার বক্তব্যে এক ধরনের বিরোধ আছে, এমন কি তৈরি হচ্ছে? আর এভাবে কি আসলে জাতীয় ঐক্য সম্ভব কিনা? না না, দেখেন, সামঞ্জস্য এবং বিরোধিতার কথা যদি বলি, যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাদের কিন্তু নিজেদের একটি, আপনি যদি বলেন রাজনৈতিক মন্তব্য বা রাজনৈতিক কৌশলগত কারণে তারা এক এক সময় এক এক টাইম লাইনের কথা বলবে, এক এক দল এক এক টাইম লাইনের কথা বলবে। কিন্তু এখানে আসলে গুরুত্বপূর্ণভাবে একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি, দেখেন, এর আগে আমরা 111-এর কথা বলেছি, 111-এর যাতে না আসে এই ধরনের একটা এবং -2 ফর্মুলার কথা আমরা অনেকবার করে শুনেছি। তো এই ধরনের ব্যাপারে এবার যেটা দেখছি, এর আগে নির্বাচন আসলে হবে কি হবে না সেই ক্ষেত্রে আসলে 111-এর কথা বলা হচ্ছে, এবং এবার নির্বাচন হওয়ার ক্ষেত্রে আবার 111-এর একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে মানে এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে তাদের মতামত দিতেই পারে, কিন্তু এখানে আসলে সেনাপ্রধানের ক্ষেত্রে উনি যে ধরনের মন্তব্য করেছে, এটার আসলে আইনি জায়গা কতটুকু আছে, বা এই ধরনের মতামত তার আসলে দেয়ার ক্ষেত্রে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং কতটুকু বাস্তবিক ওনার রাজনৈতিকভাবে একটা কোট প্রদান করা, সেটা একটা প্রশ্নের উদ্রেক করে। তবে রাজনৈতিক দলগুলো তো তাদের জায়গা থেকে বলবেই, তাদের জায়গা থেকে বিভিন্ন ডেডলাইনের কথা বলবে, এবং বিএনপির পক্ষ থেকে তো বারবার করে এটা বলা হচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে, দেখেন, একটা অভ্যুত্থান পরবর্তী সময় সংস্কার খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং বিচার আজকে যেমন আমরা দেখলাম যে বিচার মানে প্রথম কোনো, আমি জাঙ্খারপুলের ব্যাপারটি বলছি, যে প্রথম কোনো বিচারিক প্রক্রিয়া শুরু হলো। তো সুতরাং এই জায়গা থেকে বিচার, সংস্কার, এবং আমরা বলছি গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন, আমরা এইগুলো একসঙ্গে। অসংখ্য ধন্যবাদ। টিপু ভাই, আপনার কাছে প্রশ্ন সেটি হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন, এটি আপনারা মানে দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে যদি বলি, সেটি শুধু বিএনপি এটির দিকে জোর দিচ্ছে, কিন্তু অপর রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা কিন্তু এই বিষয়ে অনেকটা ফ্লেক্সিবল, বিশেষ করে জামায়াত এই বিষয়ে ফ্লেক্সিবল। আজকে যারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারাও কিন্তু আজকে মজিউর রহমান মঞ্জু যিনি আছেন এবি পার্টির চেয়ারম্যান, তিনিও কিন্তু আসলে এই বিষয়ে বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে বা 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো হয়। এনসিপি এই বিষয়ে একমত। তো আপনারা আসলে অন্য সব রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে আপনাদেরটাকে আসলে বাস্তবায়ন করার জন্য বেশি চাপ দিচ্ছেন কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং যারা আজকে আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার দেশের স্বাধীনতার যে সংগ্রাম হয়েছিল সেটাও কিন্তু নির্বাচনকে কেন্দ্র করেই, নির্বাচিত সরকারকে, নির্বাচিত প্রতিনিধিকে ক্ষমতা না দেওয়ার কারণেই কিন্তু একটা মুভমেন্ট সৃষ্টি হয়েছে। সেই মুভমেন্টে কিন্তু 71 সালের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। পরবর্তী পর্যায়ে বাংলাদেশে যতগুলি মুভমেন্ট সৃষ্টি হয়েছে, সকল মুভমেন্ট কিন্তু নির্বাচনকে কেন্দ্র করেই হয়েছে। এবং আজকে যে জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ দীর্ঘদিন করতে না দেওয়ার কারণে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানুষের বিভিন্নভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ থেকে কিন্তু আপনার জুলাই আগস্টের একটা প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটে থেকে কিন্তু সর্বোচ্চ মুভমেন্টটা সৃষ্টি হয়েছে। তো এখানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনার নির্বাচন শব্দটা আসি। তো সেই ক্ষেত্রে আর আপনার নির্বাচনের সাথে যে বাকি যে বিষয়গুলি বলা হচ্ছে, আমি মনে করি যে আসলে জুলাই আগস্টের আন্দোলনটা দীর্ঘদিনের আন্দোলনের একটা ফসল, কিন্তু একমাত্র বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমানের কিন্তু, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমরা বিএনপি যারা করি তারা কিন্তু আমরা একটা স্টেট লাইনে আন্দোলনটা করেছি, যে শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে আমরা আন্দোলনটা করছি। আর বাকি যারা জুলাই আগস্টের আন্দোলনেও কিন্তু যেটা 17 বছর কিন্তু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি। আর বাকি যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আন্দোলন হয়েছে, কোটা সংস্কার বিরুদ্ধে আন্দোলন বলেন বা বিভিন্ন শিক্ষকদের আন্দোলন বা বিভিন্ন পেশাজীবীর আন্দোলনের সামনে ওই শেখ মুজিবের ছবি সামনে রেখে শেখ হাসিনার ছবি প্রধানমন্ত্রী মাইনে নিয়ে তারা কিন্তু আন্দোলনটা, জুলাই আন্দোলন ওরা কোটা বিরোধী যখন আন্দোলনটা হয় তখন কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু অবস্থানটা ছিল না। শেখ হাসিনার একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে, যে আপনার একটা সাংবাদিক সম্মেলনে যখন উনি একটা মন্তব্য করছে, মন্তব্য করার পরে মন্তব্যের এগেনস্টে ছাত্র সমাজ ওই দিন রাতে রিয়াক্ট করছে। আর ছাত্র সমাজ যখন রিয়াক্ট করছে তখন সারা বাংলাদেশের মানুষই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেটাকে গ্রহণ করছে এবং গ্রহণ করে কিন্তু তারা মাঠে আসছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই আন্দোলন সংগ্রামে সকলেরই অবদান আছে,
কিন্তু আমাদের নেতা তারেক রহমানের যে অবদান, বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, তারেক রহমানের যে ত্যাগ, বা জিয়া পরিবারের যে ত্যাগ, বিএনপির যে ত্যাগ, এই ত্যাগ কিন্তু কেউ করে নাই, কোনো সংগঠনও করে নাই, কোনো যারা আন্দোলনে ছিল, যারা সবাই আন্দোলনে ছিল তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু মূল মুভমেন্টটাকে কিন্তু শেষ পর্যন্ত আমরা নিয়ে গেছি। শহীদের পরিবারও এরকম ত্যাগ করেন না, শহীদ পরিবার তো আমাদের দলের নেতাকর্মী তো শহীদ হয়েছে, গুম হয়েছে, শহীদ হয়েছে। আমরা তো 17 বছর থেকে পে করতেছি। এখানে তো অন্যদেরকে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই, তারা কিন্তু ওনাদেরকে তো 17 মাসও কিন্তু মাঠে আন্দোলন করতে হয়নি। আমার মতন মানুষকে 35টা মামলার আসামি হয়ে আমি কিন্তু ফেরারে জীবনযাপন করছি। আমার 7 দিনের শিশু সন্তানকে হাসপাতালে থেকে বাসায় নিয়ে যায় আমি জেলে চলে গেছি। এরকম প্রতিনিয়ত কিন্তু আমরা একটা বিষয় দেখছি। আজকে সেই কারণে সেই প্রেক্ষাপটে বাংলাদেশে যেহেতু একটা সরকার, স্থিতিশীল সরকার দরকার, সেই সরকার থেকে নির্বাচন আজকে হোক আর কালকে হোক নির্বাচন তো করতে হবে। তাই সরকারের উচিত ছিল, সেটা ঠিকভাবে স্পষ্ট। আমি যেটা প্রশ্ন করছিলাম সেটা হলো যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু বিএনপির মতো এত উদ্গ্রীব না। বিএনপি যতটা উদ্গ্রীব, নির্বাচন তো হবে, সেটা নিয়ে নির্বাচন তো সবাই চায় দেশে, কিন্তু উদ্গ্রীবটা হওয়ার কারণটা কি? মানে সংস্কারের থেকেও বেশি নির্বাচনটা বেশি প্রয়োজন। আমরা সংস্কার, বিচার এবং নির্বাচন 3টা বিষয় কিন্তু আমরা প্যারালালি রাখছি, আমাদের নেতা প্যারালাল রাখছে। সেখানে আপনার আমরা কখনো বলি নাই যে এই সংস্কার চাই না বা বিচার চাই না। এই সরকারের প্রথম প্রায়োরিটি উচিত ছিল যে গত 9 মাস চলে গেছে, আজকেকার বিচারের প্রক্রিয়া একটা মামলা শুরু হয়েছে। এখন এটা যদি এদের টোটালটার বিচারটা যদি করতে হয় তো কতদিন লাগবে, এটা তো কোনো নির্দিষ্টতা নেই। সেকেন্ড হচ্ছে যে সংস্কার, আজকে যে সংস্কারটা করছে কালকে কিন্তু সেই সংস্কারটা সময়ের পরিবেশ পরিস্থিতির কারণে সংস্কারকে আবার পরিবর্তন করা লাগতে পারে। কিন্তু আপনাকে তো নির্বাচন করতে হবে। সরকার যদি প্রথমে যদি ডেডলাইন, একটা যদি রোডম্যাপ দিয়ে দিত যে আমি এই দিন এতদিন লাগবে আমার বিচার প্রক্রিয়া করতে, এতদিন লাগবে আমার সংস্কার করতে, এতদিন পরে আমি এত তারিখে নির্বাচনটা করব, অবশ্যই সকল রাজনৈতিক দল একটা সিদ্ধান্ত নিত। সকল রাজনৈতিক দল একটা পরবর্তী প্রশ্ন করি, যে পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে এনসিপির যিনি আহ্বায়ক আছে, আপনার সহ-আলোচকের দলের যিনি নেতা, তিনি বলেছেন যে শেখ হাসিনার আমলে যত নির্বাচন হয়েছে সেগুলো সবগুলোকে অবৈধ ঘোষণা করতে হবে। আপনারা আসলে এই বিষয়টাতে একমত কিনা? শেখ হাসিনার সকল প্রক্রিয়ার বিরুদ্ধেই তো আমরা আন্দোলন করছি। আমরা বিচার বিভাগে যাদেরকে বসায় রাখছে তাদেরকে সরানোর জন্য খায়রুল হকের বিরুদ্ধে আজকেও যে খায়রুল হকের কারণে বাংলাদেশে কিন্তু আজকে এই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। সেই খায়রুল হকের বিচার আমরা চাইছি, গ্রেপ্তার চাইছি। আমরা আমাদের একটু স্পষ্ট করি, সেটা হলো যে একদম বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন যে শেখ হাসিনার আমলে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলোকে অবৈধ ঘোষণা করতে হবে। আপনারা কি এটার সঙ্গে একমত? শেখ হাসিনা আমলে নির্বাচন অবৈধতা আমরা তো আজকে 17 বছর ধরে বলছি, সকল নির্বাচনকে আমরা অবৈধ বলেছি। তাহলে জনাব ইশরাক হোসেনের মেয়াদ পদে ইশরাক হোসেনের মেয়াদ প্রেক্ষাপটটা তো আসতো না যদি কোর্ট থেকে যদি রায়টা না দিত। এখানে তো আমরা নির্বাচনকে তো আমরা মানি নাই কখনোই, কিন্তু কোর্টের দিনে যখন রায় দিয়েছে, রায়ের ভিত্তিতে যখন আরেক জায়গাতে যখন মেয়রকে শপথ বাক্য পাঠ করা হয়েছে, সেক্ষেত্রে তো ইশরাক একজন বাংলাদেশের নাগরিক হিসাবে তার নৈতিক তার এই অধিকারটা তো জন্মাইছে। অধিকারটা তো প্রেক্ষাপট এই সরকার আমলে সৃষ্টি হওয়ার কারণে, চিটাঙ্গের সৃষ্টি হওয়ার কারণেই এখানে কিন্তু তার অধিকারটা জন্মাইছে। চিটাঙ্গে তো আপনাদেরই মেয়র। আমি আমার আর তার বলে বলছি, যখন একটা প্রক্রিয়া যখন আপনি অনুসরণ করবেন, তাহলে সেই ওই প্রক্রিয়া সবাইকেই বেনিফিট দিতে হবে। আজকে যখন আমাদের বিএনপি, কিন্তু যদি আপনারা, আরো পরিষ্কার করে বলি, আমাদের দল প্রধান উপদেষ্টার সাথে কয়েকবার দেখা করে ইউনিয়ন পরিষদ বাতিল করার জন্য অনেকবার বলছে, কিন্তু এই সরকার কিন্তু আজকে 9 মাসে কিন্তু বাতিল করে নাই। নাহিদ যেটা আজকে দাবি করছে, সেই দাবিটা কিন্তু আমাদের দল অনেক আগেই 3 টাইমস রিটেন এই সরকারকে দিয়েছে। এই আওয়ামী লীগের যত কর্মকাণ্ড, সকল কর্মকাণ্ডকেই অবৈধ করার জন্য আমরা লিখিতভাবে আমরা যদি অবৈধ চানি, তাহলে সেই নির্বাচনে মেয়র পদ হওয়ার জন্য এত বড় আন্দোলন কেন করা লাগলো, যেখানে আসলে প্রধান উপদেষ্টা বিরক্ত হয়ে গেলেন? এটা হচ্ছে মেয়র পদ আসেন, এটা হচ্ছে একটা প্রক্রিয়া এবং সাংবিধানিক একটা অধিকারের জায়গা থেকে করছে। বিএনপি এখানে কিন্তু করে না, এটা ইশরাক এবং বাংলাদেশের নাগরিক হিসাবে ইশরাক এবং ইশরাকের সমর্থকরা করছে। সেখানে আমরা বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির কোনো নেতারা আমরা বিএনপি অফিসের সামনে কোনো সমাবেশ করে, যার ফলে দেখা গেছে যে বরিশালে মাওলানা ফয়জুল করিমের যারা অনুসারী আছে তারাও আন্দোলন শুরু করে। সেটা তো করবেই। যখন আপনি একটা রাস্তা দিয়ে যখন একটা টানেল যখন চালু হবে, তখন সেই টানেল দিয়ে তো অন্যরাও পথচারীরা তো ওই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করবেই। এটা তো
দোষের কোনো কিছু নেই। তারপরে আবার যদি সরকার যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী তারা যদি আন্দোলন শুরু করে এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও তো একটা অবৈধ নির্বাচন হয়েছে, বা ওই সরকারকে তো বাতিল করেই তো অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই ক্ষেত্রে ওই পার্লামেন্টকে বাতিল ডিসলভ করার কারণেই তো অন্তর্বর্তীকালীন ওই সরকার। সিটি কর্পোরেশনকে বাতিল করাও তো হয়েছে, মানে যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটাও তো বাতিল করা হয়েছে। বাতিল তো করে নাই, জি বাতিল করে নাই। আচ্ছা মুনিরা শারমিন, আপনি এই বিষয়ে কিছু বলার আছে কিনা, আর তারপরে আমি আপনার প্রশ্ন দিব। আচ্ছা, প্রথমত যেমন ভাই কিন্তু বলেছেনই, মানে নিজেই আসলে বলেছেন, সেটা হচ্ছে যে নির্বাচন ওনারা অবৈধ চান, কিন্তু অবৈধ নির্বাচনে আবার বৈধ মেয়র চান। দেখেন এই বিষয় নিয়ে তো অনেক কথা হলো, এবং এই ইশরাক হোসেনের মানে যিনি আসলে নিজেকে বৈধ মেয়র হিসেবে দাবি করলেন এবং বললেন যে ওনার সমর্থকরা এবং সাধারণ জনতা আসলে ওনার পক্ষে আন্দোলন করেছে। তো সেই জায়গা থেকে তো আসলে আন্দোলনটা আসলে কি কারণে, এটাই কিন্তু আমরা শেষ পর্যন্ত খেয়ে হারিয়ে ফেললাম, যে আন্দোলনটা আসলে কি কারণে ছিল, বৈধ মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, এবং নাকি উপদেষ্টার পদত্যাগ, নাকি আসলে কি, মানে এই শেষ পর্যন্ত আমরা আসলে খুঁজে পাইনি যে কারণটা কি। এবং আমার মানে আমি যেটা ব্যক্তিগতভাবে দেখি সেটা হচ্ছে যে যেহেতু উনি বলেছেন যে ওনার মেয়র পদের জন্য আন্দোলন, তারপরে উনি চাইলেন উপদেষ্টার পদত্যাগ, এবং এটা হচ্ছে উনি নিজে ওনার ফেসবুকে প্রকাশ করেছেন যে এটা কোনো ব্যাপার না, আসলে ওনার একটা ব্যক্তিগত গ্রাজ এখানে গুরুত্ব পেয়েছে। এবং আরেকটা ব্যাপার দেখেন, এইখানে এই যে আন্দোলন শুরু করলে সরকার টিকবে না, এই ধরনের আজকেও প্রসঙ্গে একটু পরে আসে, তার আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনিও তো মনে করেন যে শেখ হাসিনার আমলে কোনো নির্বাচন বৈধ হয়নি, হয়েছে কি? মনে তো করেন না। তো এই যে অবৈধ নির্বাচনকে যে বৈধতা দেওয়ার যে প্রথম দাবি, সেটাকে আপনারা উত্থাপন করেছিলেন আপনাদের দলীয় যে সভায়, সেখানে ওই স্থানীয় যারা প্রতিনিধি তাদেরকে আপনারা পুনর্বহাল করতে বলেছিলেন এবং হাত তুলে শপথ করেছিলেন যে তাদের সবাইকে আপনাদের দলের পক্ষে প্রচারণা করতে হবে বা সমর্থন করতে হবে। এই মানে এই অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কি আনুষ্ঠানিকভাবে আপনারাই শুরু করেছেন না সেটা, এবং কন্টিনিউশন ইশরাক হোসেন করেছে না? সেটা আসলে ওইভাবে করে কানেক্ট করলে সেটা খুব ঠিক হবে না, কারণ স্বতন্ত্র ধরেন ওই ইলেকশনগুলোতেও যখন, যেহেতু স্বাভাবিকভাবেই স্থানীয় নির্বাচনের কথা আমরা প্রথম থেকেই বলছি, স্থানীয় সরকার নির্বাচনটা এই মুহূর্তে হওয়া দরকার, এবং এর আগে থেকে আমরা বলছি যে আরো গুরুত্বপূর্ণভাবে হওয়া দরকার, কারণ হচ্ছে এটার জন্য নাগরিক অনেক সেবা ব্যাহত হচ্ছে। সেইখান থেকে যখন এই অ্যাডহক কমিটি বা নানানভাবে করে আসলে এই সেবাগুলো প্রদানের জন্য আমরা দেখেছি যে স্থানীয় ক্ষেত্রে যারা উপজেলা প্রশাসন এখানে হেল্প করছে এবং নানানভাবে তাদের এই জায়গা তেও সীমাবদ্ধতা তৈরি হচ্ছে, এবং নানানভাবে নাগরিক সুবিধা থেকে মানে নাগরিকরা আসলে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেই জায়গা থেকে যারা স্বতন্ত্র ইলেকশন করেছেন, এবং সেই সময় কিন্তু স্বতন্ত্র ইলেকশন করা, এবং কিছু মানুষ আছে যারা হচ্ছে এলাকায় জনপ্রতিনিধি হিসেবে তারা হচ্ছে স্বীকৃত, এবং এলাকার কিছু মানুষ আছে, মানে মনের সামনে সেই স্বীকৃত কিনা সেটারও তো বৈধতা আপনারাই দিতে চাচ্ছেন, মানে এই সার্টিফিকেটকে আপনারা দেওয়ার এখতিয়ার রাখেন কিনা? অবশ্যই আমরা এখতিয়ার রাখি না, কিন্তু আমরা কিন্তু এটা সরকারের কাছে বলেছি যে এরকম যদি হয় যে স্থানীয়ভাবে কোনো বিতর্কিত লোক যদি থাকে তাহলে তাকে দেওয়া দরকার নেই, কিন্তু স্থানীয়ভাবে যে কাউন্সিলররা আসলে স্বতন্ত্র নির্বাচন করেছে এবং জনপ্রতিনিধি হিসেবে নিজেদের রাখতে চান, এবং যদি বলি যে জনসমর্থন আছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যদি পুনর্বহাল করার একটা সুযোগ থাকে সেইটা। আর এইখানে যদি বলেন যে আমরা যে এই নির্বাচনের কথা আমরা প্রথম থেকেই বলছি, এবং অবৈধ নির্বাচন যেটা ভাই বললেন, দেখেন আমাদের নির্বাচন অবৈধ বলা এবং বিএনপির তো গত 17 বছর ধরে অবৈধ বলার মধ্যে তো পার্থক্য আছে, কারণ বিএনপি তো এই নির্বাচনের জন্যই শুধু আন্দোলন করেছে। গত 17 বছর তো আমরা অন্য কোনো কারণে তাদের আন্দোলন করতে দেখিনি, এবং আমরা এটাও বলিনি যে এই নির্বাচন তাদের আসলে ওখানে পুনর্বহাল করার পরে আর কোনো নির্বাচন দিয়েন না। আমরা কিন্তু বলছি যে প্রথম থেকেই বলছি যে স্থানীয় নির্বাচনটা অন্তত ফিল্ড টেস্ট হওয়ার জন্য প্রথম দরকার, এবং স্থানীয় নির্বাচন দিলে এই আসলে যেই জাতীয় নির্বাচনের কথা আমরা বলছি, সেই নির্বাচনে আসলে বিভিন্ন ফ্যাক্টর, বিভিন্ন অ্যাক্টর যারা আছে তারা কিভাবে কাজ করে, এটাও একটা প্রমাণ হয়ে যাবে আসলে স্থানীয় নির্বাচনের মাধ্যমে। মনিরা শারমিন, আপনি একটু আগে বললেন যে আপনারা যাদেরকে চেয়েছেন, মানে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে স্বতন্ত্র যারা নির্বাচন করছে, যদিও সেখানে অন্যান্য দলেরও আমরা প্রতিনিধি কিছু দেখেছি, তখন পত্রিকায় এসেছিল, তো সেই জায়গা থেকে আপনারা যদি পিক অ্যান্ড চুজ করতে, মানে স্থানীয় জনপ্রতিনিধির পোস্টগুলো ফিল আপ করার জন্য যদি করতে পারেন, সেক্ষেত্রে মেয়র ইশরাক হোসেনের কি সেটা আসলে তিনি এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিতে পারেন কিনা, যা তারা করছে, এনসিপি তো এই দাবি তুলছে, এরকম একটা অবৈধ দাবি তুলছে, আমি তুললে সমস্যা কি? না, এখানে দেখেন, এখানে
ওই বিষয়ের এই বিষয় যদি আপনি এখন মিলান তাহলে তো একটা মানে এটা জাস্টিফাইড হবে না। কারণ দেখেন ওই সময় ওই বাস্তবতায় আমরা ওই কথা বলেছিলাম, কারণ নাগরিক সুবিধাগুলো যাতে নাগরিকরা যাতে ভোগান্তি শিকার না হয়। কিন্তু এখানে দেখেন ইশরাক হোসেনের ব্যাপারটা কি, এখানে এই যে হাইকোর্টের কথা বলা হচ্ছে, আদালতের কথা বলা হচ্ছে, আদালতের রায়ের কথা বলা হচ্ছে, আদালত তো আমাদের আসলে আওয়ামী লীগও দেখিয়েছে এই হাইকোর্টের রায় কিভাবে আসে, কিভাবে কি হয় এটা তো আমরা জানি, এবং বিচার ব্যবস্থাকে যেভাবে করে প্রভাবিত করা হচ্ছে এটা তো আমরা ইতিমধ্যেই দৃশ্যমান। এবং আওয়ামী লীগের সময় এইভাবে করে আসলে বিচার ব্যবস্থাকে অনেক বেশি প্রভাবিত করে এরকম রায় বের করে আনার নজির আমাদের কাছে আছে। তো সেই জায়গা থেকে ইশরাক হোসেন তো আজই সংশোধন করেছে, এমন না যে উনিও কিন্তু এই নির্বাচন অবৈধই বলেছেন প্রথমে, কিন্তু আজই সংশোধন করে উনি এখন 5 আগস্টের পরে যদি নিজেকে মেয়র দাবি করেন তো সেটা তো আসলে উনারই আসলে কাজকর্মের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং যখন উনি নিজেকে দাবি করছেন যে জনতার মেয়র, আবার উনি ওই অবৈধ নির্বাচন নিজেই বলছেন, আবার নিজেই আসলে দ্বিচারিতা করছেন, সেই জায়গা থেকে আমার মনে হয়। আমি টিপু ভাইয়ের কাছে একটু প্রশ্ন করতে চাই, আপনাদের নেতা গয়েশ্বর চন্দ্র রায় আজকে বলেছেন যে আন্দোলন শুরু করলে 24 ঘন্টা সরকার টিকতে পারবে না। মানে আপনাদের এরকম কালকেই প্রধান উপদেষ্টার সঙ্গে আপনারা বৈঠকে বসলেন, আজকে এরকম করা বক্তব্য দেওয়া, এটা আসলে মানে জাতীয় ঐক্য জাতীয় স্বার্থের জন্য কতটা আসলে মানে ভালো হচ্ছে, কতটা হানিকর? আপনি তার আগেই আমি আপনার যে কথাটা বললেন যে স্বতন্ত্র নির্বাচিত হলে উনি দায়িত্ব পেলে বাধা নাই, আর বিএনপি দলের কেউ যদি নির্বাচিত হয় সেই ক্ষেত্রে বাধা, এটা তাহলে ইশরাকার স্বতন্ত্র ওনাদের ওই সময়ের জন্য প্রেক্ষাপট সৃষ্টি হলো না। এখানে আবার একটা ডিফারেন্স আছে, সেটা হলো যে তারা যাদের কিনে বসেছে তারা আবার সবাই নির্বাচিত, কিন্তু জনাব ইশরাক হোসেন আবার 2,20,000 ভোটে পিছিয়েছিলেন। সেটা তো আমি তো আগেই বলেছি যে তারপরে দুইটাই আদালত যদি তাকে ঘোষণা না করতো তাহলে তো ইশরাক এই দাবিটা করার সুযোগ পেত না। সেক্ষেত্রে তো একটা টানেল সৃষ্টি হয়েছে। এখন আমি যেটা আপনাকে বলি সেটা হচ্ছে যে মোটা দাগে যেটা হচ্ছে যে সরকার তো এখন বৈষম্য বিরোধী যারা আছে তারা তাদের অধিকাংশই কিন্তু এই সরকারে আছে, আমরা কিন্তু বিএনপি কিন্তু কিছু সরকারে নাই। তো বিএনপি যদি বিএনপির দাবি, যদি বিএনপির প্রেক্ষাপট, বিএনপি যদি বিএনপির রোডম্যাপের মধ্যে না যায় বা বিএনপি যদি তার অধিকার থেকে বঞ্চিত হয় সেই ক্ষেত্রে তো বিএনপি আন্দোলনে যেতেই পারে। আর আন্দোলনে গেলে পরিস্থিতি যদি অনন্তকাল তো তাদেরকে যেমন বৈষম্য বিরোধী ওনারা প্রতিনিধিত্ব করছে সরকারের, এবং এই সরকারে তারা আসছে, সরকার তারাই চালাচ্ছে, তাদের সাথে আলোচনা করছে, এবং এর আগে প্রধান উপদেষ্টাও কিন্তু তার কথাই মধ্যে এই কথাগুলি বলছে। তো সেই ক্ষেত্রে তারা সরকারে থেকে সরকার কন্টিনিউ করলে তো সমস্যা নাই, কিন্তু আমাকে আমার অধিকারের জায়গাটাতে আসতে হবে। তো আমি তো বলছি যে আমি আমাদের কথা কিন্তু স্পষ্টভাবে কিন্তু প্রতিটা কথাই কিন্তু আমরা এই সরকার বলছি। এই সরকার ক্ষমতায় আসার পরে তো আমরা তো সহযোগিতা করছি। আমরা যদি বিএনপির মতো দল যদি সহযোগিতা না করি তাহলে এই সরকার আওয়ামী লীগ যেভাবে আপনার চারিদিকে বিভিন্ন ষড়যন্ত্র জাল বিস্তার করে আসে বা প্রতিনিধিত্ব করছে, বিএনপি না থাকলে একদিনও কেউ টিকে রাখতে পারবে না। এবং এই আওয়ামী লীগকে পুনর্বাসনের যে বিষয়গুলা কখনো কখনো কোনো দল বলছে যে ক্ষমা করে দিলাম, কখনো বিভিন্নভাবে ইন্টারনালিও লিয়াজো করার চেষ্টা করেছে। এখন হয়তো আইসি বলছে যে আমরা আওয়ামী লীগের বিচার চাই। আমির খসরু মাহমুদ চৌধুরী এবং রুহুল কবির রিজভী এমন কথা বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে যারা ভালো আওয়ামী লীগ তাদের না, আমি সে কথা বলি না। আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে অনেক রাজনৈতিক দল অনেক আগে, যে তাদের সাথে সখ্যতা গড়ার জন্য। এবং এই সরকারের আমি এখনো বলছি যে 90% আওয়ামী লীগের যারা বোনাফাইড নেতাকর্মী তারা এই সরকারে এখন অবস্থান করছে, এবং আওয়ামী লীগের নেতাকর্মী বৈষম্য বিরোধী, আবার অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে গেছে অনেক দলের হয়ে, কিন্তু তারা সবাই মিলে কিন্তু রাষ্ট্র ক্ষমতা আছে। বিএনপির কোনো মানুষ কিন্তু রাষ্ট্র ক্ষমতার সাথে শেয়ার করছে না। সেই ক্ষেত্রে বিএনপি জনগণের রাজনীতি প্রতিনিধিত্ব করে, জনগণের অধিকার ভোটাধিকার, সেই ক্ষেত্রে জনগণের অধিকারের জন্য তো আমরা আন্দোলন করতেই পারি। এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি 3 জন উপদেষ্টার কথা বলেছেন যে তারা বিএনপির প্রতিনিধি, তাদের পদত্যাগ করতে হবে। আপনারা যখন আসলে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ চাচ্ছিলেন তখন অপর দিক থেকে এনসিপির সেটা আরো 5 জনকে পদত্যাগ করা তাতে তো আমাদের কিছু যায় আসে না। তারা আপনাদের দলের সঙ্গে সংযুক্ত, আমাদের দলের সাথে কখনো ছিল না, কোনো দলে কোনোদিন মিছিল মিটিং করে নাই, কোনোদিন কেউ বলতে পারবে না যে কোনো দলের নেতাদের সাথে তারা একটা টেবিলে এসে মিটিং করছে, এরকম কোনো নজির নাই। সেক্ষেত্রে তারা আরো 5 জনের আমার প্রশ্ন, কিন্তু আমরা যেটা চাইছি সেটা স্পেসিফিক ভাবে চাইছি যে সরকার এবং সরকারে থেকে আবার মাঠে দুই ধরনের কিন্তু রাজনীতি চলবে না। বিএনপি এখন এমন একটা দল যে বিএনপি ক্ষমতা নির্বাচনে অনেক দল আছে,
অনেক দল এখন প্রতিনিধিত্ব করছে, যাদের একটা নির্বাচনী এলাকায় এজেন্ট দেওয়ার অবস্থা নেই। এজেন্ট দিতে যে 1,500 থেকে 2,000 লোক লাগে, নেতাকর্মী লাগে, সেই পরিমাণ নেতাকর্মী কিন্তু অনেক দলেরই নাই। কিন্তু আজকে এই যে আপনি যেটা বললেন যে বিভিন্ন এই পরিস্থিতি থাকার কারণে যে প্রতিনিধিত্ব করতে পারছে, সেই কারণে অনেকেই তো চেষ্টা করবে যে যত লিঙ্গারিং করবে তত আমার আমি সম্মান পাচ্ছি, আমাকে ডাকা হচ্ছে। যখন নির্বাচিত হবে, নির্বাচিত সরকার যখন আসবে, তখন নির্বাচিত সরকার যারা মেজরিটি আসবে তারাই তো করে। আর যদি জনগণের প্রতিনিধিত্ব যদি ওইসব সংগঠনগুলি করে, তাহলে তাদেরকে তো জনগণ ভোট দিবে, সমস্যা কিছু নেই তো। ডিসেম্বরে ভোট দিক আর জানুয়ারিতে ভোট দিক, এখানে তো ভোট দিলে তারা ক্ষমতায় যাবে, ক্ষমতা চালাবে। 30 সেকেন্ড আপনার কাছে যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম একদম স্পেসিফাই, সেটা হচ্ছে যে আপনারা যে 24 ঘন্টা আন্দোলন করলে টিকবে না, যমুনা ঘেরাও হবে, কিংবা ইশরাক হোসেন 7-8 দিন ধরে যেটা করলেন যমুনার সামনে, সেটা কি আসলে জাতীয় স্বার্থের জন্য এই মুহূর্তে ভালো? বা না, ইশরাক করছে, ইশরাকের আমি তো বলছি যে ইশরাকের বিষয়টা করছে ইশরাকের সমর্থক গোষ্ঠীরা। আর বিএনপি এর মতো দল অবশ্যই ঢাকা শহরে যদি এখন ডাক দেয়, আপনার 48 ভোটার মধ্যে ঢাকা শহরে 20 লক্ষ মানুষ উপস্থিত করা বিএনপির মতো দল। তো 20 লক্ষ লোকলে যদি ঢাকা শহরে আমরা অবস্থান নিই, তাহলে অবশ্যই তো সরকার টিকতে পারবে না। কিন্তু আমরা সেই কাজটা করতে চাই না। আমরা সর্বশেষ পর্যন্ত এই সরকারকে সমর্থন দিতে চাই এবং এই সরকার সফল হোক, এটা আমাদের দল, আমাদের নেতা তারেক রহমান প্রতিনিয়ত বলছে। অসংখ্য ধন্যবাদ। মনিরা শারমিন, আমি আপনার কাছে একই প্রশ্ন করবো। মানে ইশরাক হোসেন যেটা করলেন মানে 7 দিন ধরে, সেটা তো আমরা দেখেছি, কিন্তু এটাও আসলে আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে কিনা? কারণ আপনারা যখন শাহবাগ থেকে ডাক দিলেন যে 1 ঘন্টার মধ্যে মানে যমুনা ঘেরাও করতে হবে, সেই যে বিশৃঙ্খলা, এবং আপনাদেরকে কোনো ধরনের মানে বাধা ও বিপত্তিও হতে দেখা গেল না। যমুনার গেট যেখানে বামপন্থীরা বা অন্যান্য সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গেলে একদম তাদেরকে মেরে রক্তাক্ত করা হচ্ছে, আপনাদের কোনো বাধা দেওয়া হয় না? যমুনার সামনে আপনারা ইচ্ছা মতো বসে যেতে পারেন। সেইখান থেকে আসলে ইশরাক হোসেন একটা ইন্সপিরেশন পেলেন কিনা আপনাদের? মানে এই ইন্সপিরেশন পেয়ে তো তারাও যমুনাতেই গেছিল, সামনে তো তারাও অবস্থান করেছে। আচ্ছা, ঠিক আছে। এখন এনসিপি যখন অবস্থান করেছে, এনসিপি যখন প্রথমে এই ডাকটা দিল এবং যমুনার সামনে যাওয়ার কথা বলেছে, তখন কিন্তু তারা খুব স্মুথলি যে ঢুকতে পেরেছে তাও না, তাদের ব্যারিকেড ভেঙে তারা ঢুকেছে। এবং এটা বুঝতে হবে যে কোন দাবির প্রেক্ষিতে, মানে এখানে তো নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহ যখন ডাক দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ নিজেকে সরকারে উপদেষ্টা হিসেবে বসানোর জন্য তো নিশ্চয়ই ডাক দেয়নি, সেখানে এমন একটা বিষয়ে ডাক দিয়েছে। এটা বুঝতে হবে যে কেন এটা যমুনার সামনে যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা প্রতীকী ছিল, এবং কেন আসলে ওখানে জবাব চাওয়ার জন্য যাওয়া হয়েছে যে যেই অন্তর্বর্তীকালীন সরকার, এই একটা অভ্যুত্থান পরবর্তী সরকার যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা, এবং আওয়ামী লীগের লোকজন যখন আসলে রাস্তায় নেমে এসে ঝটিকা মিছিল করে, আমাদের নেতাকর্মী এবং অনেকের উপরেই আসলে অন্যান্য দলের নেতাকর্মীদের উপরেও চড়াও হচ্ছে এবং বিভিন্ন গুপ্ত হামলা হচ্ছে, সেই প্রেক্ষিতে আসলে আওয়ামী লীগের কি বলে নিবন্ধন বাতিলের দাবিতে আসলে এখানে একদমই ভ্যালিড। এবং এখানে আমার মনে হয় যমুনার সামনে যখন শুধুমাত্র এনসিপি গেছে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও গেছিল, এবং আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা এই যে বিশৃঙ্খলা, যেখানে আমাদের আজকে মানে এটা জটের কথা আমরা বলছি, রাজনীতিতে একটা জট তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা বিরক্তি প্রকাশ করেছেন, সেই জটের আসলে মানে অনেকাংশে মানে অংশীদার আপনারাও কিনা? কারণ আপনারা এই যে 1 ঘন্টার যে হুঁশিয়ারি দিচ্ছেন, 1 ঘন্টার মধ্যে যমুনা ঘেরাও করা হবে, এটা আসলে কতটা মানে ভালো এই সময় রাজনীতির জন্য? আপনারা কি আসলে দায়িত্বশীল আচরণ করেছেন অভ্যুত্থানের পরে? আপনার কি মনে হয়? না, আমার মনে হয় যে এখানে বিষয়টা এইভাবে জাজ করা উচিত, সেটা হচ্ছে যে আসলে আমরা কোন প্রেক্ষিতে যমুনার সামনে গেছি, এবং সব বিষয় যদি এখন আপনি এটার সাথে মিলাই ফেলেন, তাহলে আমার মনে হয় যে সেটা খুব ভুল হবে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখেন এর আগেও কিন্তু এই ধরনের কথা শুনেছি যে আন্দোলন করলে এই সরকার টিকবে না, এই সরকারকে আসলে ব্যর্থ করতে চাই না, কিন্তু এই সরকার আসলে আমাদের সেই সুযোগ দিচ্ছে না, এরকম কথাবার্তা। এবং আমরা ক্ষমতায় গেলে কোনো ধরনের সংস্কারই করব না, এগুলো সব সংস্কারই বাতিল হয়ে যাবে। সুতরাং এই ধরনের কথাবার্তা কিন্তু আরো আগে থেকেই হচ্ছে। এখন এই যমুনার সামনে যাওয়ার সাথে আপনি এই বিষয়টা কম্পেয়ার করলে একটু সমস্যা। আরেকটা ব্যাপার দেখেন যে আমার মনে হয় যে বিএনপির পক্ষ থেকে এনসিপিকে বিরোধী ভাবা হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু রাজনৈতিকভাবে সেটা বিরোধী ভাবতেই পারে, কারণ এনসিপি একটা রাজনৈতিক দল। কিন্তু আমার মনে হয় যে এটা সরকারকে একটা বিরোধী পক্ষ মনে করছে এবং বারবার করে আসলে জনগণের সামনে
আন্দোলনে বিভিন্ন কথায় বার্তায় এনসিপি সরকারে আছে এই কথাটা বলা খুব ভুল বার্তা দেয়। এবং এই ধরনের কথা কিন্তু এই যে পারস্পরিক রেসপেক্ট, রাজনৈতিক স্ফিয়ারেও কিন্তু একটা পারস্পরিক রেসপেক্ট দরকার, অন্যকে স্বীকৃতি দেওয়া দরকার। এবং এই যে একটু আগে ভাইয়ের আলোচনায় বলছিলেন যে ছাত্ররা আসলে কি করেছে, আমরা এই কয়েকদিনের আন্দোলনে এটা আসলে হয় নাই, এই অভ্যুত্থান হয় নাই, 17 বছরের আন্দোলনে হয়েছে। এবং দেখেন 17 বছর বিএনপি কি করেছে সেটা তো আমরা দেখেছি যে তারা নির্বাচনের জন্য আন্দোলন করেছে, তো এই অভ্যুত্থানকে তো আসলে স্বীকৃতি দিতে হবে। আমার কাছে 1 মিনিট আছে, আমি শেষ প্রশ্ন করতে চাই, সেটা হলো যে অন্তর্কোন্দল প্রকাশের ভয়ে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না, সারোয়ার তুষার এনসিপির একজন নেতা এটা বলেছে, আপনারা কি আসলে সেই কারণে স্থানীয় নির্বাচন চাচ্ছেন? না, এটা আপনার 1 মিনিট আছে আমার কাছে, একদমই ভাই, খুবই ছোট। তো যে এটা ঠিক না, কারণ আমরা যেটা জাতীয় সংসদ নির্বাচনটা আগে চাইছি, কারণ যে সংস্কারগুলি আসবে, সংস্কার প্রস্তাবগুলি আসছে, সেই সংস্কারগুলোকে বৈধতা দেওয়া এবং বাস্তবায়ন করার জন্য জাতীয় সংসদের দরকার। জাতীয় সংসদ ছাড়া এটা বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই, স্থানীয় সরকার কখনো বৈধতা দিতে পারে না। সেই কারণে যেহেতু সরকারের চলমান কর্মসূচিগুলাকে বৈধতা দিতে হবে, সেই কারণে আপনাকে প্রথমত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অন্তর্কন্দলের কোনো ভয় নেই, সরকার অন্তর্কন্দল বিএনপি আজকে দীর্ঘদিনের প্রাচীনতম দল, এখানে অন্তর্কন্দল বিএনপিতে নাই, কখনোই ছিল না। সবাই বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, তারা যায় যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তে কিন্তু সবাই বাস্তবায়ন করে। সেই ক্ষেত্রে এটা যে কথাগুলো বলা হচ্ছে এটা একবার অমূলক কথা। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জি, আমার কাছে একদমই সময় নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।